আমাদের চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইন্ডিয়ান পলিটির কিছু বিশেষ এমসিকিউ, যেগুলি তোমাদের আগামী পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং তার সাথে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন যেগুলি তোমাদের আগামী পরীক্ষার জন্য ভীষণভাবে প্রয়োজনীয়। তোমরা এগুলো জেনে রাখলে আশা করি সকলেই উপকৃত হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তো চলো শুরু করা যাক প্রথম কোশ্চেন থেকে। ভারতে ভোটদান ও নির্বাচনে নির্বাচিত হওয়ার অধিকারটি হলো, অর্থাৎ রাইট টু ভোট, এই যে বিষয়টি রাইট টু ভোট ইন্ডিয়ার ক্ষেত্রে সেটি কী প্রকারের রাইট? যদি আমরা দেখি এটি মোটেই ফান্ডামেন্টাল রাইট নয়, কারণ আমরা জানি যে 6 প্রকারের ফান্ডামেন্টাল রাইট আছে। আগে ছিল 7 প্রকারের, বর্তমানে 6 প্রকারের। তো তার মধ্যে এটা আসছে না। এটি হবে একটি কনস্টিটিউশনাল রাইট, অর্থাৎ কনস্টিটিউশন এই রাইটটি আমাদের দিয়েছে। ফান্ডামেন্টাল রাইটগুলিও কনস্টিটিউশনাল রাইট, বাট যেহেতু এটি ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ছে না, এটি একটি কনস্টিটিউশনাল রাইট। এবং লিগাল রাইটের মধ্যে আমরা দেখেছিলাম এই যে একটি এক্সট্রা, অর্থাৎ আমাদের যে রাইট টু প্রপার্টি, এটি একটি ফান্ডামেন্টাল রাইট থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তাকে 300A এই আর্টিকেলে 300A আর্টিকেলে নিয়ে যাওয়ার পর এটি হয়ে গেছে একটি লিগাল রাইট। অর্থাৎ যদি বলা হয় রাইট টু প্রপার্টি কী প্রকারের রাইট? লিগাল রাইট। এবং রাইট টু ভোট এটি কি? কনস্টিটিউশনাল রাইট। এবার এই কোশ্চেন সম্বন্ধে আরও দু একটি এমসিকিউ এডিশনাল জেনে নিই, যেগুলি ইনফরমেশন খুব গুরুত্বপূর্ণ। যেমন ভারতে ভোটদান, আমরা ইলেকশন কমিশন জানি যে ইলেকশন কমিশন আমাদের ভারতে ভোট অর্থাৎ নির্বাচন বিষয়ক সমস্ত বিষয়গুলি তদারকি করে। তো ইলেকশন কমিশন এবং ভোটদান এই বিষয়ক আমরা যে আর্টিকেলগুলি পাই সেগুলি কত নম্বর পার্টে? 15 নম্বর পার্টে, 15th পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। সেখানে আমরা পাই ভোট বিষয়ক যে এবং ইলেকশন কমিশন বিষয়ক যে আর্টিকেলগুলি, এগুলি 324 থেকে শুরু হয়ে 329 ধারা অবধি, মধ্যে যেগুলি ধারা আছে সেগুলি সব ইলেকশন বিষয়ক। এবং আমরা আরেকটি জানি যে 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যে ছিল, সেই ক্ষেত্রে আমরা কি দেখেছি যে ভোটিং এজ, যেটি আগে ছিল 21, তারপরে সেটিকে 18তে নামিয়ে আনা হয়েছিল। তো এটি কত সালে? 1988-এর 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটিং এজ 21 থেকে 18 করা হয়েছিল। এবার আরেকটি বিষয় যে এই যে ভোটিং এজ, এটি এই 61st অ্যামেন্ডমেন্টের ফলে কোন আর্টিকেলের মধ্যে পরিবর্তন করা হলো? তাহলে নিশ্চয়ই সেগুলি 324 থেকে 329-এর মধ্যে কোনো একটিতে হবে। তো এই ক্ষেত্রে সেই আর্টিকেলটি হলো 326 নম্বর আর্টিকেলে তোমাদের 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের দ্বারা ভোটিং এজ 21 থেকে 18 করা হয়েছে। এরপরে দেখি নেক্সট কোয়েশ্চেন, অর্থাৎ ওয়েলফেয়ার স্টেট অর্থাৎ কল্যাণকর রাষ্ট্র, এই যে বিষয়, এই যে ধারণাটি, সেটি কোথায় আমরা পাই? সেটি প্রিএমএলে পাই না, এটি ফান্ডামেন্টাল ডিউটিসেও পাই না, ফান্ডামেন্টাল রাইটেও পাই না। আমরা পাই ডিপিএসপি, অর্থাৎ যাকে বলে নির্দেশমূলক নীতি বা নির্দেশমূলক নীতি, অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, ডিপিএসপি। এই ডিপিএসপির মধ্যে আমরা নির্দেশাত্মক নীতিগুলির মধ্যে আর্টিকেল 38 যে আছে, সেখানে আমরা দেখতে পাই যে কল্যাণকর রাষ্ট্র এই কথাটির উল্লেখ আছে। অর্থাৎ রাষ্ট্র সবসময় যে কাজগুলি করবে সেগুলি সবসময় পিপল, অর্থাৎ যে ওয়েলফেয়ার অফ দ্য পিপল, অর্থাৎ মানুষের উপকারের জন্য হবে, এই বিষয়টি উল্লেখ আছে 38 নম্বর আর্টিকেলে। এবার ডিপিএসপি আমরা জানি কত? 36 থেকে শুরু হয় এবং শেষ হয় 51। 36 থেকে 51 অবধি ডিপিএসপি আছে। প্রত্যেকটি পুরো পার্টটি আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, তাই সংক্ষেপেই বলছি যে 36 নাম্বার যে আছে তোমার, এখানে স্টেট অর্থাৎ কাকে, এখানে রাষ্ট্র যে করবে কল্যাণকর কাজ, সেই রাষ্ট্রটি কে, সেই রাষ্ট্রের ডেফিনেশনটা 36 নম্বর আর্টিকেল থেকে আমরা পাবো। এরপরে পাবো 37 যে আর্টিকেল আছে, সেখানে বলে দেওয়া হয়েছে যে এই যে ডিপিএসপি, এর মধ্যে যে উল্লেখিত ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এগুলির মধ্যে যে রাইটগুলি কথা বলা হয়েছে এবং যে নির্দেশগুলির কথা বলা হয়েছে, সেগুলি সরকার অন্য কোনো আইন তৈরির সময় ফলো করবে, কিন্তু এগুলি মোটেই কোনো কোর্টের দ্বারাতে এনফোর্সেবল নয়। অর্থাৎ কোনো কোর্টের দ্বারাতে আমরা সরকারকে বাধ্য করাতে পারবো না যে তোমাকে এই কাজটি করতেই হবে। তো সেটি আর্টিকেল 37 এই আর্টিকেলে উল্লেখ করা আছে যে এই যে ডিপিএসপির যে সমস্ত ধারাগুলি আছে সেগুলি এনফোর্সেবল নয়, কিন্তু কি সরকার যে কোনো আইন
তৈরির সময় সেগুলিকে এই ডিপিএসপিগুলিকে মাথায় রেখে সেই আইন প্রণয়ন করবে। এরপরে যাই নেক্সট কোশ্চেন, অর্থাৎ নেক্সট কোশ্চেনে যে কোন ধারাটি বাক স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত। বাক স্বাধীনতা অর্থাৎ যেটাকে আমরা বলি ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এইটি কোন ধারাটি এই ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের সঙ্গে সম্পর্কিত? তো সেটি হবে 19। আমরা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে দেখেছি যে 6 প্রকারের ফান্ডামেন্টাল রাইট, তার মধ্যে যে 19 থেকে শুরু করে 19 থেকে 22 অবধি যে আছে, 19 থেকে 22 অবধি যে ধারাগুলি আছে সেগুলিকে আমরা বলি রাইট টু ফ্রিডম। রাইট টু ফ্রিডম। এই রাইট টু ফ্রিডম অর্থাৎ কি, আমাদের যে স্বাধীনতার যে অধিকারগুলি সেগুলির উল্লেখ আছে 19 থেকে 22 অবধি। তার মধ্যে যে 19 নম্বর আর্টিকেল সেটি আমাদের ফ্রিডম অফ স্পিচের সঙ্গে সম্পর্কিত। এর সাথে আরও অনেকগুলি আর্টিকেল, আরও মোটামুটি 6 প্রকারের ফ্রিডমের কথা বলা হয়েছে আর্টিকেল 19-এ। যেমন আমরা উইদাউট আর্মস, কোনো অস্ত্রশস্ত্র ছাড়া পিসফুল অ্যাসেম্বলি করতে পারি। তারপরে যে কোনো রকমের আমরা যদি ইউনিয়ন বানাতে চাই, অর্থাৎ ইউনিয়ন বা কোঅপারেটিভ সোসাইটি যদি বানাতে যাই, তো আমরা এই আর্টিকেল 19 অনুযায়ী সরকার আমাদের বাধা দেবে না। এবং আমরা ভারতের যে কোনো অংশে ফ্রিলি মুভ করতে পারি, যে কোনো জায়গায় বসবাস করতে পারি, আমরা যে কোনো পেশা চুজ করতে পারি। এই যে সমস্ত বিষয়গুলি সেগুলি আর্টিকেল 19-এর মধ্যে আসছে। এবার যদি জিজ্ঞেস করা হয় যে ফ্রিডম অফ প্রেস সেটি কোন আর্টিকেলে আছে, তো আমাদের নির্দিষ্ট করে ফ্রিডম অফ প্রেস এরকমভাবে কোনো উল্লেখ নেই, যে আমাদের সংবাদ মাধ্যমের যে স্বাধীনতা সেটির উল্লেখ কোনো নেই, কিন্তু আর্টিকেল 19-এর মধ্যে সেটি কভার হয়ে আছে যে আমাদের সংবাদপত্র তাদের স্বাধীনতা আছে যে কোনো কিছু প্রকাশ করার। তাহলে আমরা যে কোনো জায়গায় ঘোরাঘুরির জন্য আমাদের যদি বলা হয় যে আমরা ইন্ডিয়ার মধ্যে যদি ঘুরে বেড়াতে চাই, সেটি কোন আর্টিকেলের বলে? আর্টিকেল 19। তো আরেকটি বিষয় যে এই আর্টিকেল 19 এটি শুধুমাত্র ভারতীয়দের জন্য, ভারতীয় নাগরিকদের জন্য এই আর্টিকেলটি প্রযোজ্য। এবং বাকি এই যে আর্টিকেল 19 থেকে 22 বললাম স্বাধীনতা অধিকার, অন্য যেগুলি থাকলো যেমন 20, 21 এবং 22, এই 20, 21, 22 এগুলি হচ্ছে ফরেনাররাও এনজয় করতে পারবে এই সমস্ত রাইটগুলি। কিন্তু আর্টিকেল 19 শুধুমাত্র ভারতীয়দের জন্য। আর্টিকেল 20-তে আমরা কি দেখি যে রাইট মানে আমাদের হচ্ছে কি যে কেউ আমাদের অ্যারেস্ট করবে না যে কোনো জায়গায়, অর্থাৎ আমাদের আর্টিকেল 20 নম্বর অনুযায়ী কেউ আমাদের অ্যারেস্ট করতে পারবে না, মানে যে কোনো ক্রাইমের জন্য হঠাৎ করে কনভিক্ট করে দিলে এরকম করতে পারবে না। আর্টিকেল 21-এ কী বলছে যে আমাদের কেউ জীবন কেড়ে নিতে পারবে না, যেমন ফ্রিডম অফ লাইফ অ্যান্ড লিবার্টি যে আছে বিষয়টা, তো এই বিষয়টি 21 নম্বর এবং 22 নম্বরে আছে যে আমাদের যে বলে মানে ওই ইউএপিএ টাইপ যে ধারাগুলি সেগুলি, অর্থাৎ প্রিভেন্টিভ ডিটেনশন, অর্থাৎ আমি কোনো ক্রাইম করার আগেই আমাকে ধরে রাখবে প্রিভেন্ট করার জন্য ক্রাইমটি। তো যাই হোক 20, 21, 22 এগুলিতে যে উল্লেখ আছে, অর্থাৎ কেউ যদি যদি বিদেশিদের আমরা যদি 20 নম্বর আর্টিকেলের অনুযায়ী যদি না দিতাম, তাদেরকে আমরা যে কোনো সময় অ্যারেস্ট করা যেত। তো এই জন্য ফরেনাররা অবশ্যই ইন্ডিয়াতে আসতে চাইতো না। তো যাই হোক, তো আর্টিকেল 19 সেটি শুধুমাত্র ভারতীয়দের জন্য এবং বাকি যে আর্টিকেলগুলি আছে ফ্রিডম অফ রাইট টু ফ্রিডমের মধ্যে 20, 21, 22 সেগুলি ফরেনাররাও এনজয় করতে পারে। তার সাথে দেখিনি আর্টিকেল 14, এটা বলছে যে আইনের চোখে সকলই সমান, সেটা হচ্ছে আর্টিকেল 14। তারপরে 17 নম্বর আর্টিকেলে আমরা জানি যে আনটাচেবিলিটি, অর্থাৎ আনটাচেবিলিটি প্র্যাকটিস করা যে একটি অপরাধ, সেই বিষয়টি উল্লেখ আছে 17, অর্থাৎ মানে অচ্ছুত যে বিষয়টি সেটি 17 নম্বর আর্টিকেলে। এবং 18 নম্বর আর্টিকেলে কী দেখি যে অ্যাবলিশন অফ টাইটেল, অর্থাৎ কেউ নিজের নামের সাথে মহারাজা ইত্যাদি ইত্যাদি এগুলি সরকার পারমিশন দেয় না, শুধুমাত্র এডুকেশনাল যে অ্যাচিভমেন্ট সেগুলো টাইটেল বাদ দিয়ে। তো সেটি আর্টিকেল 18 এবং আর্টিকেল 19 আমরা জানলাম যে রাইট টু ফ্রিডমের মধ্যে আর্টিকেল 19 সেটির বাক স্বাধীনতা এবং আরও অন্যান্য স্বাধীনতাগুলি ক্ষেত্রে আর্টিকেল 19 থেকে আমরা পাই। এরপরে যে কোন তফসিল রাজ্য ও কেন্দ্রের মধ্যে ক্ষমতা বিভাজন করেছে, হুইচ শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিস্ট্রিবিউটস পাওয়ার বিটুইন স্টেট অ্যান্ড দ্য সেন্টার, অর্থাৎ কি যে আমাদের যে যুক্তরাজ্য শাসন ব্যবস্থা, অ্যাকচুয়ালি যুক্তরাজ্য নয় বাট কোয়াসি ফেডারাল যেটা বলে, যে আংশিক যুক্তরাজ্য শাসন ব্যবস্থা, অর্থাৎ আমাদের রাজ্যদের তাদেরও স্বাধীনতা আছে এবং আমাদের যে কেন্দ্র তারও একটি ক্ষমতা রাজ্যের উপর বর্তায়। তো দেশের যে এই যে যুগ্ম ব্যবস্থা, এই ক্ষেত্রে
কার কাছে কি ক্ষমতা থাকবে সেটি কোন আমাদের তফসিল, অর্থাৎ আমাদের যে 12টি তফসিল আছে, অর্থাৎ 12টি যাকে আমরা বলি শিডিউল, সেই কনস্টিটিউশন 12টি শিডিউলের মধ্যে কোন শিডিউলটা এই বিষয়ক, যেখানে রাজ্য ও কেন্দ্রের মধ্যে ক্ষমতার বিভাজন এর কথা বলা হয়েছে। তো আমরা এটি উত্তর হবে সেভেন্থ। তো এটা মনে রাখার বিষয় হলে আমরা যে জানি না, অনেকে হয়তো তোমাদের বলে দিই যারা জানো না, যে টিয়ার্স অফ ওল্ড পিএম, টিয়ার্স TEARS অফ ওল্ড পিএম, এই যে TEARS টিয়ার্স অফ ওল্ড পিএম, এই ট্রিকের মধ্যে দিয়ে আমরা তফসিলগুলি কোনটি কী বিষয়ক সেটি মনে রাখি। যেমন তোমাদের বলে দিই, টি থেকে হচ্ছে টেরিটরি অর্থাৎ কি, যে ভারতের যে সীমানা সেই বিষয়ক হচ্ছে টি, প্রথমটি, অর্থাৎ প্রথমটির জন্য আমরা টেরিটরি টিয়ার্সের ক্ষেত্রে আসছে দ্বিতীয়, মানে হচ্ছে ইমলুমেন্টস, অর্থাৎ কে কত টাকা পাবে। ইমলুমেন্টস মানে হচ্ছে কে কত টাকা পাবে, কার কত বেতন ইত্যাদি বিষয়গুলি 2 নম্বর। 3 নম্বর যে আমাদের তফসিল আছে, 3 নম্বর যে শিডিউল, সেখানে আমরা বলছি অর্থাৎ অ্যাফার্মেশন, অর্থাৎ যে ওথ অ্যান্ড অ্যাফার্মেশন যে বলে, অর্থাৎ প্রতিজ্ঞা, অর্থাৎ কে কাকে শপথ বাক্য পাঠ করাবে কোন পদের জন্য ইত্যাদি বিষয়গুলি 3 নম্বরে। 4 নম্বর হচ্ছে রাজ্যসভা, অর্থাৎ রাজ্যসভার যে সিট ডিস্ট্রিবিউশন সেটি হচ্ছে 4 নম্বরে। তারপরে হচ্ছে TEARS মানে হচ্ছে শিডিউলড এরিয়া, অর্থাৎ আমাদের ভারতে মধ্যপ্রদেশ, রাজস্থান, হিমাচল প্রদেশ, এরকম আরও অনেকগুলি রাজ্য আছে যেগুলির মধ্যে কিছু অংশ আছে যেগুলি শিডিউলড এরিয়ার মধ্যে পড়ে, অর্থাৎ এরকম একটি পুরো রাজ্যের মধ্যে হয়তো কিছু অংশে এখানে কিছু উপজাতি বাস করে, তাদের এই এরিয়াটাকে বলা হচ্ছে শিডিউলড এরিয়া। তো এই যে বিষয়গুলি, সেই শিডিউলড এরিয়াগুলি কিসের মধ্যে আসছে, 5th। এরপরে আসছে 6th যে আছে, 6 নম্বর, এটা হচ্ছে আদার শিডিউলড এরিয়া। অর্থাৎ কি, যে তোমাদের শিডিউলড এরিয়া এগুলি ছাড়াও আরও কিছু শিডিউলড এরিয়া আছে। এইখানে 6 নম্বর যে তফসিল, সেখানে 4টি রাজ্য পড়ে, মেঘালয়, আসাম, ত্রিপুরা এবং মিজোরাম, এই সবগুলি পড়ে আদার শিডিউলড এরিয়া। দেখো দুটো ও আছে, প্রথম ও যে আছে, তোমরা দ্বিতীয় ওটা মনে থাকবে বেশি, কারণ আমি পরে বলছি, যে প্রথম ও যে আছে সেটা হচ্ছে আদার শিডিউলড এরিয়া, অর্থাৎ এই যে প্রথমে শিডিউলড এরিয়ার বাদ দিয়ে যেগুলো জায়গা থাকলো, যার মধ্যে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এই 4টি স্টেট, যদি বলা হয় যে 6 নম্বর শিডিউলে কোন রাজ্যগুলি আছে, তো তখন বলতে হবে যে আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম, তারা 6 নম্বর শিডিউলে আছে। এবং এই যে দেখছি আমরা, এটি 7th, ঠিক আছে। মানে হচ্ছে ফেডারাল স্ট্রাকচার, এই কথাটা মনে রাখবে। থেকে ফেডারাল স্ট্রাকচার, অর্থাৎ যুক্তরাজ্য যে শাসন ব্যবস্থা, সেটি আমরা 7ম তফসিলে পাচ্ছি, যেখানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বিভাজন করা হয়েছে। তারপরে যে ও আছে, অর্থাৎ 8th, এইটা সবাই জানে যে 8th শিডিউল যে আছে, 8th শিডিউলে তোমার ভাষাগুলির কথা বলা হয়েছে। এই থেকে হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। কতগুলি আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আমরা জানি, 22টি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বর্তমানে, বেশ কয়েকটি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের পর আমরা পেয়েছি 22টি টোটাল। তো এই 22টি এই যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সেগুলি কোথায় আছে, সেগুলি 8th শিডিউলে আছে। এরপরে আছে এল থেকে আমরা পাবো ল্যান্ড রিফর্ম, অর্থাৎ এটি প্রথম হচ্ছে তোমার হচ্ছে যেটি পরে যুক্ত করা হয়েছিল কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের দ্বারা। মানে প্রথমে তোমার হচ্ছে ল্যান্ড যে ছিল সেগুলি সরকার কোনোভাবেই নিতে পারতো না কারো প্রাইভেট প্রপার্টি থেকে, কিন্তু পরে এর দ্বারাতে বলা হচ্ছে যে কিছু প্রাইভেট প্রপার্টি সব তোমার নয়, সরকার চাইলে ব্যবহার করতে পারবে ইত্যাদি। তো ল্যান্ড, এবং যে আছে, হচ্ছে ডিফেকশন, অর্থাৎ ভালো করে লিখি, OLD যে আছে, এক্ষেত্রে ওল্ড ক্ষেত্রে ডিফেকশন, অর্থাৎ অ্যান্টি ডিফেকশন ল আমরা পড়েছি, যে যদি দল ত্যাগ বিরোধী আইন যে আছে বিষয়টি, অর্থাৎ যদি কোনো একজন এমপি বা MLA তার দলের বিরুদ্ধে কোনো কাজ করে অথবা দল ত্যাগ করে অন্য দলে যোগদান করে, তো তাদের যে প্রিভিয়াস পার্টি, তার আগের যে পার্টি থেকে সে লড়েছে, তারা চাইলে তার নামে কমপ্লেন করলে তার সদস্যতা বাতিল হবে। তো এই ক্ষেত্রে এটি আমাদের কখন ছিল, 1952-তে 85th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের দ্বারাতে যুক্ত হয়েছিল 95th-এ। তো এটি হলো অ্যান্টি ডিফেকশন, অর্থাৎ ডি ওল্ড। পি মানে হচ্ছে কি, পি অর্থাৎ এটি 11তম, পি হচ্ছে পঞ্চায়েত, আর এম হচ্ছে মিউনিসিপ্যালিটি 12। তোমাদের একটু ভালো করে আরেকবার বলে দিই,
টিয়ার্স অফ ওল্ড পিএম, এটি মনে রাখবে, টিয়ার্স অফ ওল্ড পিএম। তাহলে টি থেকে আমরা কি পেলাম, টি টেরিটরি, ই ইমলুমেন্টস অর্থাৎ কে কত টাকা পাবে, টি এ মানে অ্যাফার্মেশন অর্থাৎ কে কাকে শপথ বাক্য পাঠ করাবে ইত্যাদি বিষয়ক, টি এ আর রাজ্যসভার সিট বন্টন, টি এ আর এস মানে শিডিউল্ড এরিয়া, বললাম যে বেশিরভাগ যে কোনো রাজ্যের মধ্যে যেসব শিডিউল্ড এরিয়াগুলি আছে সেগুলি, এবং ও আদার শিডিউল্ড এরিয়া, এর মধ্যে 4টি স্টেট আছে, আসাম, মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরা। তো এই 4টি হচ্ছে ও, TEARS, ও এফ, এফ থেকে কী হচ্ছে ফেডারেল স্ট্রাকচার, যেটি আমাদের এই কোশ্চেনের সঙ্গে সম্পর্কিত ছিল। যে ফেডারেল স্ট্রাকচার থেকে আরেকটু বলে দিই, যে ফেডারেল স্ট্রাকচার আমরা যদি দেখি তো এখানেই আমরা দেখতে পাবো যে আমরা শুনে থাকি যে হচ্ছে বিভিন্ন রকম লিস্ট, যেমন একটাকে বলে ইউনিয়ন লিস্ট, একটাকে বলে ইউনিয়ন লিস্ট বলা হয়, একটাকে বলা হচ্ছে স্টেট লিস্ট। ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এগুলি কি, এগুলি হলো তোমার, এগুলির মধ্যে কিছু বিষয়ের উল্লেখ আছে, যে কোন বিষয়ে কার ক্ষমতা আছে সেগুলির লিস্ট। যেমন ইউনিয়ন লিস্টে যেগুলি বিষয়ের উল্লেখ থাকবে সেগুলির ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতা ইউনিয়ন অর্থাৎ কেন্দ্রীয় সরকারের, এবং স্টেট লিস্টে যেগুলি থাকবে সেগুলি রাজ্য সরকারের সর্বোচ্চ, এবং এগুলি কিছু আছে যুগ্ম যাদের বলা হচ্ছে কনকারেন্ট লিস্ট, কনকারেন্ট লিস্ট, কনকারেন্ট লিস্ট, কনকারেন্ট লিস্ট অর্থাৎ এগুলি হচ্ছে যুগ্ম, অর্থাৎ এগুলির ক্ষেত্রে ইউনিয়ন এবং স্টেট দুজনই সমানভাবে ক্ষমতার অধিকারী, সেগুলি হলো কনকারেন্ট লিস্ট। তো আমরা একবার দেখে দিই যে ইউনিয়ন লিস্ট যে আছে, ইউনিয়ন লিস্টে 97টা বিষয় আছে, 97টা। স্টেট লিস্টে 66টা, আর কনকারেন্ট লিস্ট যে আছে, কনকারেন্ট লিস্টে টোটাল 47টা। তো 97টা ইউনিয়ন লিস্টে, স্টেট লিস্টে 66টা এবং কনকারেন্ট লিস্টে 47টা। এগুলো মনে রাখতে হবে কারণ এগুলো আসতেই পারে পরীক্ষাতে, একটু মনোযোগ দিয়ে পড়লে কিছুদিন পরেই মনে হয়ে যাবে, মনে থেকে যাবে, বারবার 2-1বার রিভাইজ করলে বিষয়গুলি। তো একটা বিষয় আবার তার সাথে স্টেট লিস্ট আছে, এটি কমে গেছে, 5টাকে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এটি হয়েছে 61টি বর্তমানে এটা নাও কি 61টা, আর এটি 47 ছিল, 47 থেকে বেড়ে 52টি হয়েছে। তাহলে আমাদের মনে রাখতে হবে 97, অ্যাকচুয়ালি এটিই বেশি আছে, 97, 66 আর 47, 3 প্রকারের লিস্ট। এগুলি সব আছে ফেডারেল স্ট্রাকচার এফ, অর্থাৎ সপ্তম যে আমাদের তফসিল, অর্থাৎ সপ্তম শিডিউলের মধ্যে আছে। তো যাই হোক, এফ টি অফ ওল্ড পিএম, ও থেকে বললাম কি, দ্বিতীয় ও হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এল হচ্ছে ল্যান্ড রিফর্ম, আর ডি হচ্ছে ডিফেকশন অর্থাৎ অ্যান্টি ডিফেকশন বিষয়ক যে বিষয়টি বললাম, এই ক্ষেত্রে এখানে বলে দিয়েছি। তো ওল্ড পিএম, পি তো মনে থাকবে যে পি হচ্ছে পঞ্চায়েতি রাজের ক্ষেত্রে বলা হচ্ছে পঞ্চায়েতের ক্ষমতা ইত্যাদি ইত্যাদি উল্লেখ আছে, এবং এম মানে মিউনিসিপ্যালিটি, এটি 11th আর এটি 11th এবং এটি 12th। তো এটি হয়ে গেলো এই কোশ্চিন। নেক্সট কোশ্চিনে যাই। নেক্সট কোশ্চিন বলছে হুইচ আর্টিকেল গিভস দ্য প্রেসিডেন্ট দ্য পাওয়ার টু গ্র্যান্ট পার্ডন, অর্থাৎ আমরা জানি যে প্রেসিডেন্ট তিনি চাইলে যে কোনো সাজাপ্রাপ্তকে তাকে ক্ষমা করে দিতে পারেন অথবা তার শাস্তি কমিয়ে দিতে পারেন, এই যে অধিকারটি ভারতীয় সংবিধান তাকে দেয় কোন আর্টিকেল অনুযায়ী, সেটি হবে আর্টিকেল 72। এবং এই সঙ্গে এই রিলেটেড আরেকটি কথা বলি যে তোমাদের আর্টিকেল 61টা বলছে যে, প্রথমে বলে দিই আর্টিকেল 54 বলছে যে ভারতে একটি মানে রাষ্ট্রপতি যে থাকবে ভারতে, সেটি আর্টিকেল 54, এবং রাষ্ট্রপতিকে কোনো কারণে ইমপিচ করতে হলে অর্থাৎ তাকে পদচ্যুত করতে হলে যে পদ্ধতি, সেটি আর্টিকেল 61 উল্লেখ আছে। তাহলে ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, সেটি কোথায় আমরা পাচ্ছি, আর্টিকেল 61-এ। এর সাথে সাথে আরেকটি জিনিস বলে দিই যে রাষ্ট্রপতি আমাদের যেমন ক্ষমাদান করতে পারেন, তেমনি আমাদের যে কোনো স্টেটের গভর্নর আছে তিনিও এই অধিকার পেয়ে থাকেন, তবে রাষ্ট্রপতি থেকে কিছুটা কম। তো তিনি আর্টিকেল 161 এই আর্টিকেল অনুযায়ী তিনি পেয়ে থাকেন গভর্নর। এবার আমরা যদি জানতে চাই যে গভর্নর কত নম্বর আর্টিকেল অনুযায়ী আছে, সেটি হচ্ছে 153 নম্বর আর্টিকেল অনুযায়ী গভর্নর থাকবে স্টেটে, এবং এই গভর্নর তিনি যে ক্ষমা করে দিতে পারেন সেটি 161 নম্বর আর্টিকেল অনুযায়ী তিনি ক্ষমা করার অধিকার তার আছে। এরপরে নেক্সট কোশ্চেনে যাই যে আর্টিকেল 280 ইজ অ্যাবাউট, আর্টিকেল 280 কী সম্পর্কিত ধারা, এটি মনে রাখতে হবে যে আর্টিকেল 280 যে আছে সেটি ফাইন্যান্স কমিশন, অর্থাৎ আমাদের ফাইন্যান্স কমিশন যে হবে একটা
আমাদের ভারতবর্ষে, সেটি হচ্ছে ফাইন্যান্স কমিশন যে থাকবে সেটি আর্টিকেল 280 নম্বর ধারায় উল্লেখ আছে। ফাইন্যান্স কমিশনের কাজ কি? সে যত রকম ট্যাক্সের টাকা আছে সরকারের কাছে সেটিকে স্টেট এবং ইউনিয়ন তাদের কাছে পাঠাবে। অর্থাৎ তার দায়িত্ব, ফাইন্যান্স কমিশনের দায়িত্ব যে কত টাকা স্টেট পাবে, কত টাকা ইউনিয়ন পাবে ইত্যাদি বিষয়গুলি দেখাশোনা করা, সেটি ফাইন্যান্স কমিশনের কাজ। এটি কত নম্বর আছে? 280 নম্বর ধারায় আছে। আরেকটু বলে দিই যে ফাইন্যান্স কমিশন যে আমরা জানি, ফাইন্যান্স কমিশন কিছুদিন আগে অবধি ছিল কি 15th ফাইন্যান্স কমিশন ছিল ভারতে। 15তম যে ফাইন্যান্স কমিশন অর্থাৎ অর্থ কমিশন সেটি ছিল কিছুদিন আগে অবধি। তার যে হেড ছিল তিনি ছিলেন NK সিং। কিন্তু এখন একটা ঘটনা হচ্ছে যে ইদানিং অর্থাৎ জানুয়ারি বোধহয় ফেব্রুয়ারিতে সেটি নতুন অর্থাৎ 16th কমিশন ঘোষণা হয়েছে। 16th ফাইন্যান্স কমিশন। এটি ইম্পর্টেন্ট, তোমাদের এখন মনে হতে পারে যে অত ইম্পর্টেন্ট নয়, বাট ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। 16th যে ফাইন্যান্স কমিশন সেটি হবে অরবিন্দ পানাগড়িয়া। তোমরা এর নাম শুনেছো কিনা জানি না, বাট অরবিন্দ পানাগড়িয়া তিনি হবেন এই 16th ফাইন্যান্স কমিশনের হেড। তো এবার ঘটনাটা হচ্ছে যে অরবিন্দ পানাগড়িয়া তিনি কেন বলছি যে তোমরা শুনে থাকবে, কারণ নীতি আয়োগ যে আছে, নীতি আয়োগ আমরা জানি নীতি আয়োগ অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এই যে নীতি আয়োগ যেটি হলো 2015 সালে 1 জানুয়ারিতে তৈরি হয়েছিল। সেটি হচ্ছে 2015 সালে 1 জানুয়ারিতে তৈরি হয়েছিল নীতি আয়োগ। কি থেকে? এই যে প্ল্যানিং কমিশন আছে সেটি পরিবর্তিত হয়ে নীতি আয়োগ হয়েছিল 2015 সালে 1 জানুয়ারিতে। তার যে প্রথম ভাইস প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট কে থাকবেন? চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হবেন সবসময় আমাদের যে যিনি PM থাকবেন তিনি হবেন নীতি আয়োগের চেয়ারম্যান, এবং ভাইস চেয়ারম্যান যে প্রথম ছিলেন তিনি ছিলেন অরবিন্দ পানাগড়িয়া। ঠিক আছে, তো এই বিষয়টি ওই জন্য বলছি, এই যে অরবিন্দ পানাগড়িয়া তিনি হবেন 16th ফাইন্যান্স কমিশনের হেড। প্ল্যানিং কমিশন কত সালে তৈরি হয়েছিল একটু বলে দিই, যে তোমার প্ল্যানিং কমিশন অর্থাৎ আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলি যে হয়েছিল সেগুলো সব প্ল্যানিং কমিশনের দ্বারা হয়েছিল। সেটি হয়েছিল, এই প্ল্যানিং কমিশন গঠন হয়েছিল 1950-তে, এবং 1951-এ তারপর থেকে প্ল্যানিংগুলি শুরু হয়েছিল, 5 ইয়ার প্ল্যানিংগুলি। তারপরে ইন্টারস্টেট কাউন্সিল, একটা জিনিস বলে দিই যে ইন্টারস্টেট কাউন্সিল হচ্ছে কি, যে আমাদের যিনি হোম মিনিস্টার হন তিনি ইন্টারস্টেট কাউন্সিলের হেড হন। ঠিক আছে, হোম মিনিস্টার। এখন কে আছেন হোম মিনিস্টার? অমিত শাহ। তো এটি হলো। আরেকটা বিষয় তোমাদের একটু, এই যে ট্রাইব্যুনাল দেখতে পাচ্ছ, ঠিক আছে, ট্রাইব্যুনাল, এই যে ট্রাইব্যুনালগুলোর উল্লেখ কত নম্বর, মানে কোথায় আছে কনস্টিটিউশনের? আমি তোমাদের বলেছিলাম যে 324 থেকে 329 অবধি তোমাদের কি আছে, যে ইলেকশনের বিষয়গুলি বলা আছে। এর জাস্ট উপরে অর্থাৎ 323A এবং 323B, এগুলি সব হলো, এই দুটি আর্টিকেলেই আছে তোমার হচ্ছে শুধু ট্রাইব্যুনালগুলোর উল্লেখ। 323A 323B এগুলি ট্রাইব্যুনাল, অর্থাৎ বিভিন্ন রকম ট্রাইব্যুনাল থাকে। তো তোমাদের একটি ইম্পর্টেন্ট ট্রাইব্যুনাল বলি, যে তোমাদের ভারতে আমাদের যে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল আসে পরীক্ষাতে, যে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, এটি কত সালে তৈরি হয় ভারতে? ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল 2010 সালে তৈরি হয়েছিল। ঠিক আছে, আরেকটি বিষয় যে এই যে গ্রিন ট্রাইব্যুনাল, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, তার যে হেড আছেন তিনি হচ্ছেন জাস্টিস প্রকাশ শ্রীবাস্তব। কেন বলছি ইনার নাম একটু ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ইনি কলকাতা হাইকোর্ট যে আছে, কলকাতার হাইকোর্টের প্রাক্তন চিফ জাস্টিস। ঠিক আছে, চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট। ঠিক আছে, তিনি হচ্ছেন প্রকাশ শ্রীবাস্তব। তিনি কলকাতা হাইকোর্টের, যদি আমাদের জিজ্ঞেস করে যে বর্তমান কি কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস, তার নাম আমরা জানি TS শিভাগনানম। ছাড়ো, বানান লিখছি না। তো এরপরে নেক্সট, প্রেসিডেন্ট। কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? প্রথম নয়, অ্যাকচুয়ালি কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি যখন তৈরি হয়েছিল, অর্থাৎ আমাদের স্বাধীনতার ঠিক আগে, তখন আমাদের রাজেন্দ্র প্রসাদ যিনি আছেন তিনি ছিলেন কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্রেসিডেন্ট। আর BR আম্বেদকর কী ছিলেন? আমাদের যে ড্রাফটিং কমিটি ছিল, অর্থাৎ কনস্টিটিউশনাল তৈরির জন্য যে খসড়া লেখা হয়, যে খসড়া, সেই ড্রাফটিং
ড্রাফটিং কমিটির হেড ছিলেন আম্বেদকর, ঠিক আছে। আর আবুল কালাম আজাদ সম্পর্কে বলি যে তিনি ছিলেন ইয়াংগেস্ট কংগ্রেস প্রেসিডেন্ট, ঠিক আছে। প্রথমে ইয়াংগেস্ট হচ্ছে ইয়াংগেস্ট এবং কি মানে লংগেস্ট সার্ভিং বলতে গেলে সবথেকে বেশিবার তিনি ছিলেন আবুল কালাম আজাদ, তিনি কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে ছিলেন। তো চক্রবর্তী রাজাগোপালাচারী তোমরা জানো যে তিনি আমাদের স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। যদি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল বলা হয় তাহলে কী হবে? মাউন্টব্যাটেন। এবং মাউন্টব্যাটেনের পর আমাদের চক্রবর্তী গোপালাচারী তিনি হয়েছিলেন প্রথম ভারতীয় গভর্নর জেনারেল এবং তিনি শেষ, তারপরে আর গভর্নর জেনারেল কেউ ছিলেন না। তো যাই হোক, এর নেক্সট কোশ্চেনে যাই যে প্রথম ডেপুটি প্রধানমন্ত্রী কে ছিলেন। এটি তোমরা পারবে যে ডেপুটি প্রধানমন্ত্রী কে হতে পারেন? সর্দার বল্লভভাই প্যাটেল, তিনি ছিলেন ডেপুটি প্রাইম মিনিস্টার প্রথম। বর্তমানে কেউই নেই ডেপুটি প্রাইম মিনিস্টার। যাই হোক, শেষবার মতন ছিলেন যে LK আডবাণী, তিনি ছিলেন অটল বিহারী বাজপেয়ীর সাথে, তিনি ডেপুটি প্রাইম মিনিস্টার হিসেবে ছিলেন 1997 সম্ভবত। তারপরে নেক্সট কোশ্চেন দেখি যে হুইচ আর্টিকেল গিভস দ্য ওয়ার্কিং ডেফিনেশন অফ ইন্ডিয়ান স্টেট। ভারতীয় রাষ্ট্রের কার্যকরী সংজ্ঞা কোন ধারা থেকে পাওয়া যায়? এই ক্ষেত্রে কি যে দেখো মানে অ্যাকচুয়ালি আমরা ফান্ডামেন্টাল রাইট পড়ি, ফান্ডামেন্টাল রাইট যে আছে সেই ক্ষেত্রে বারবার বলা হয় যে স্টেট কাউকে ভেদভাব করবে না, যে কাউকে ছোটো দেখবে না, বড়ো দেখবে না ইত্যাদি, এবং স্টেট সিকিউর করার চেষ্টা করবে এই সমস্ত রাইটগুলি, যে এই রাইটগুলি যেন ঠিকঠাক পাচ্ছে কি না সেগুলি দেখবে কি স্টেট। তো এই যে স্টেট কে, এই স্টেট তার সংজ্ঞা পাওয়া যাচ্ছে আর্টিকেল একটিও হয়নি, সরি ভুল হয়ে গেছে এখানে, আর্টিকেল 12, ঠিক আছে। আর্টিকেল যে 12 আছে, আর্টিকেল 12-এ তোমাদের পাবে হচ্ছে যে রাষ্ট্র সংজ্ঞা। মানে কি, প্রথমে আমরা জানি যে 1 থেকে 4 আমাদের কী আছে আর্টিকেল? টেরিটরি, ইন্ডিয়ার টেরিটরি কী কী, ইন্ডিয়া কতটুকু জায়গা নিয়ে তৈরি ইত্যাদি ইত্যাদি, ইন্ডিয়ার কতটা অংশ ইত্যাদি হচ্ছে 1 থেকে 4। এবার আমরা জানি 5 থেকে 11 হচ্ছে কি আমাদের? 5 থেকে 11 হচ্ছে সিটিজেনশিপ, অর্থাৎ কারা ভারতের নাগরিক, কারা ভারতের নাগরিক হওয়ার যোগ্য, কারা নয় ইত্যাদি, সব 5 থেকে 11। এরপর থেকে 12 থেকে শুরু হয়ে গেল তোমার 12 থেকে কত 12 থেকে শুরু হয়ে 35, 12 থেকে 35 অবধি কী আছে? ফান্ডামেন্টাল রাইট। তো এর মধ্যে যে প্রথম আর্টিকেল 12 নম্বর আর্টিকেল, সেখানেই আমাদের বলে দেওয়া হচ্ছে যে কে স্টেট, আসলে স্টেটটা কে, যে আমাদের এই যে ফান্ডামেন্টাল রাইটগুলি যে আমরা যে পাবো, কাদের কাছ থেকে অধিকারগুলি পাবো, সেটা স্টেট সেই 12 নম্বর আর্টিকেলে পাবো। 13 নম্বর আর্টিকেলে কী ছিল? যে 13 নম্বর আর্টিকেলে বলা হয়েছিল যে যদি কোনো এমন আইন থাকে যে সরকারের তৈরি, যে হচ্ছে এই ফান্ডামেন্টাল রাইটগুলি ভায়োলেট করছে, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটগুলির বিরুদ্ধে যাচ্ছে, তাহলে সেই আইন বাতিল হয়ে যাবে। এটি বলছে আর্টিকেল 13 নম্বর, ঠিক আছে। এরপরে আর্টিকেল 14 জানি আমরা যে ইকুয়ালিটি বিফোর ল। আর্টিকেল 11 তো কী সম্পর্কিত, 10 কিসের সম্পর্কিত? এগুলো সব সিটিজেন সম্পর্কিত, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখি যে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান ডিক্লেয়ার ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি অ্যাকর্ডিং টু হুইচ আর্টিকেল। তো আমরা এমার্জেন্সি যে আর্টিকেলগুলি আছে সেগুলো আমরা জানি কেমন। যাই হোক, এমার্জেন্সি আর্টিকেলগুলি যে আছে সেগুলো আমরা জানি যে 352-তে একটি আছে ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে আমরা দেখব আর্টিকেল 352, তারপর আমরা জানি 356 যে আছে, 356 এবং 365ও বলে দিই। 365 এগুলি হচ্ছে বলছে কি যে সম্পূর্ণ ভারতে নয়, যদি কোনো একটা পার্ট, যদি নির্দিষ্ট কোনো একটা পার্ট যদি হয় ভারতের, যেখানে তোমার কোনো ডিস্টারবেন্স ইত্যাদি কিছু আছে, তাহলে কী হবে যে আমাদের সেইটুকু জায়গার জন্য আমরা কোন প্রেসিডেন্ট বলতে পারে যে এইটুকু জায়গাতে সেখানে স্টেট গভর্নমেন্টের ক্ষমতা থাকলো না, সেখানে শুধু মানে কেন্দ্রের ক্ষমতা চলবে, সেটি হচ্ছে প্রেসিডেন্ট রুল। তো 356 আর 365 এগুলি হচ্ছে প্রেসিডেন্টস রুল এই বিষয়ক, এটিও এক প্রকার এমার্জেন্সি। এরপরে আরেকটি আমরা জানি যে 360, এটি হলো ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, অর্থাৎ ভারতে কোনো কারণে যদি টাকার বিষয়ে কোনো সমস্যা দেখা যায়, যে ভারতীয় কারেন্সির সম্বন্ধিত কোনো অসুবিধা, সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির প্রয়োজন হয়, যেটি আর্টিকেল 360 অনুযায়ী প্রেসিডেন্ট ডিক্লেয়ার করতে পারেন। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু 360 উল্লেখ নেই, তাহলে নান অফ দিস, এটি হবে আনসার। তো 360 আমরা আর্টিকেল দেখলাম যে 360 আর্টিকেল হচ্ছে কি ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। এবার আমরা যদি দেখি যে 352, 356 আর
এই যে 360, এই যে ফাইন্যান্সিয়াল যে এই যে এমার্জেন্সি আর্টিকেল, এগুলি কার মধ্যে আছে? পার্ট 18 অর্থাৎ পার্ট 18-এ আছে আমাদের এই আর্টিকেলগুলি, এগুলি এমার্জেন্সি প্রভিশন। তার সঙ্গে বলা যায় যে ভারতে টোটাল যদি আমাদের জিজ্ঞেস করা যে ন্যাশনাল এমার্জেন্সি অর্থাৎ আর্টিকেল 352 এর প্রয়োগ কতবার হয়েছে? আমাদের 3বার। ভারতে 3বার যুদ্ধকালীন পরিস্থিতিতে আমাদের ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হয়েছে মোট 3বার। প্রেসিডেন্ট রুল তো প্রায় হতেই থাকে, অনেক অনেক স্টেটে 10বার, 15বার, 20বার ইত্যাদি বার হয়ে থেকেছে। তো তার মধ্যে আর আর্টিকেল 360 যেটা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ভারতে একবারও এখনও হয়নি। তো যাই হোক, খুব ভালো কথা। এবং আর্টিকেল 352 এর জন্য যে ন্যাশনাল এমার্জেন্সি সেটি 3বার হয়েছে। নেক্সট কোশ্চেন বলছে, আবার প্রথম থেকে চলে 10টা কোশ্চেন ছিল টোটাল। এই ছিল তোমাদের আজকের মোট যে পড়া, যেগুলো 10টি কোশ্চেন, সেগুলি ব্যাখ্যা সহ আলোচনা করলাম। আশা করি তোমাদের ক্লাস ভালো লাগলো। আরেকবার দেখে নিই যে ভারতে ভোট দান এবং নির্বাচনে নির্বাচিত হওয়ার ক্ষমতা কেমন রাইট? কনস্টিটিউশনাল রাইট। তারপরে কল্যাণকর রাজ্য এই ধারণাটির অন্তর্ভুক্ত কিসের সঙ্গে? ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। বাংলাতে বলা হচ্ছে যে তোমার রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি। এরপরে নেক্সট কোশ্চেন যে আমাদের বাক স্বাধীনতার সাথে আর্টিকেল 19। তারপরে হচ্ছে কোন তফসিলগুলো সব বলে দিলাম। 7th তফসিল আছে, যেটাতে আমরা দেখতে পাচ্ছি কি এর নাম্বার ছিল যে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা, ফেডারেল স্ট্রাকচার, এফ, টিয়ার্স অফ ওল্ড পিএম, এই যে অফ ওল্ড পিএম, ঠিক আছে, OLD। এই যে দ্বিতীয় এক্ষেত্রে কী ছিল? এটা 8th শিডিউল। 8টা কী ছিল? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে। আর এই ওটা ছিল আদার্স 6, যে এটি ছিল আদার্স শিডিউল্ড এরিয়া। যাই হোক, এরপরে স্কিপ করে গেলাম। তো রাষ্ট্রপতি ক্ষমা দিয়েছিল কততে? আর্টিকেল 72। আর যদি বলা হয় যে 161 161, এটা হলো গভর্নরের ক্ষমতা। ইমপিচমেন্ট 61-তে। আর্টিকেল 280 হচ্ছে কি? ফাইন্যান্স কমিশন। বর্তমান কে হয় বললাম? অরবিন্দ পানাগড়িয়া। আর আগের কে ছিলেন NK সিং। এটা হবে 16th, ঠিক আছে। তারপরে কি হচ্ছে আমাদের ভারতীয় রাজ্যের কার্যকরী সংজ্ঞা, এটি ছিল আর্টিকেল 12-এ। আরেকটি বিষয় যে তোমাদের আর্টিকেল যে 36 কি? এটি হচ্ছে যে ডিপিএসপি যে শুরু হচ্ছে তোমার, ডিপিএসপি 35 থেকে ফান্ডামেন্টাল স্টেট, ডিপিএসপি, ঠিক আছে। এই ডিপিএসপি যে শুরু হচ্ছে 36 থেকে। তো এখানেও বলে দেওয়া হয়েছে প্রথমেই তোমাকে, এইখানেও একটা স্টেটের সংজ্ঞা দেওয়া হয়েছে, ঠিক আছে। স্টেট ডেফিনেশন অফ স্টেট এখানেও দেওয়া হয়েছে আর্টিকেল 36-এ। সেটিও স্টেটের, কিন্তু সেটি ডিপিএসপির ক্ষেত্রে কারা স্টেট হবে সেটি। যেমন এই ক্ষেত্রে যে আমরা দেখলাম 12 আর্টিকেল 12-এ যে স্টেট বলছে স্টেট দ্বারা চালিত যে কোনো সংস্থা, সেটি একটি স্টেট বলতে গেলে, সেই স্টেটের ভূমিকা পালন করবে সেখানে। তারপরে নেক্সট দেখি যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এটি আমাদের উত্তর হয়েছিল রাজেন্দ্র প্রসাদ। ডেপুটি প্রাইম মিনিস্টার প্রথম, তিনি হলেন সর্দার প্যাটেল। এবং আর্টিকেল 360 আনসার হতো ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির কথা বলা হচ্ছে। যে আশা করি তোমার ভিডিও ভালো লাগলো। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবে বন্ধুদের সাথে, এবং চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে লাইক দিয়ে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।